মেশিনে তার ছেড়ে দিয়ে বিহানকে মেরে ফেলার সময় এবার ঋতুজার হাতে ধরা পড়ে গেল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা ডাক্তারকে বলতে লাগলো বিহানকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারবাবু তখন কোনো কথারই উত্তর দেয় না। তখনই সেখানে চলে আসে বিহানের কাকা। বিহানের কাকা এসে বলতে লাগলো, বৌদি বৌদি আমি তোমার এই সিদ্ধান্তটা মেনে নিতে পারলাম না, কিছুতে আমি বিহানকে বাড়ি নিয়ে যেতে দেবো না। বিহানের এমন একটা অবস্থা, বিহান যদি হাসপাতালে থাকে তাহলে অনেক একটা ভালো অবস্থায় থাকতে পারবে। সেটা তুমি বুঝতে পারছো? ২৪ ঘন্টা নার্সরা তার কাছে থাকতে পারবে। আর বাড়িতে যদি নিয়ে যাও তাহলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তখন সব কথা শুনে ঋতুজা বলতে লাগলো, ঠাকুরপো আমি জানি তুমি বিহানকে নিজের ছেলের মতো ভালোবাসো আর আর বুকে আগলে রাখতে চাও। বিহানের এমন অবস্থার জন্য তোমারও খুব কষ্ট হচ্ছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি কি চাও না তোমার ভাইপো তোমার চোখের সামনে থাকুক? তখন বিহানের কাকা বলতে লাগলো, কি বলতে চাইছো? কি বলতে চাইছো বৌদি? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। আমি চাই বিহানকে বাড়ি নিয়ে যেতে। কারণ বিহান এখানে সেফ নয়, সেটা তুমিও বেশ ভালো করে জানো, আমিও বেশ ভালো করে জানি। এখানে বিহানের যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হয়ে যেতে পারে। তাই বিহান যদি বাড়িতে আমাদের চোখের সামনে থাকে তাহলে কোনো একটা ঘটনা হওয়ার আগে অন্ততপক্ষে আমরা জেনে যাব। আর আমি এটুকুও চাই যে বিহানের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তুমি কোনোদিন বিহানের কোনো ক্ষতি করবে না, এইটুকু আমার আশা আছে। আর তোমার মনে হয় না কম্পাস মেয়েটা যে নিষ্পাপ নিরপরাধ, ওই মেয়েটার উপর অন্যায় করা হচ্ছে সেটা তুমি বেশ ভালো করে জানছো। আমি চাই না ওই মেয়েটা শাস্তি পাক। তাই আমি ওর বিরুদ্ধে লড়ছি। আর তোমার দাদা কি অন্যায় করেছে সেটা তুমি যতটুকু জানো তার থেকে বেশি কিন্তু আমি জানি। তাই আমি লড়বো, তোমার দাদার বিরুদ্ধে লড়বো। আর তোমার দাদাকে যদি বাঁচাতে যদি তুমি কোনো অন্যায় করো তাহলে তোমার দাদার মতো কিন্তু তুমিও আমার শত্রু হবে। আর আমি না শত্রুর সাথে কখনো আপোস করব না, সেটা তুমি বেশ ভালো করে জানো। তোমাকে আমি ছোট ভাইয়ের মতো দেখেছি। ছোট ভাইয়ের মতো দেখেছি তাই তুমি অন্ততপক্ষে বিশ্বাসঘাতকতা করবে না আ বিহানের জন্য। এটা আমি বেশ ভালো করে বুঝতে পারেছি। কারণ আমি তোমাকে অনেকদিন আগে থেকে চিনি। তুমি কতটুকু বিহানকে ভালোবাসো সেটা আমি বুঝতে পারি। কিন্তু তোমার দাদা যে এত বড় চক্রান্তটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতে হবে। ওকে শাস্তি পেতেই হবে। এই কথা শোনার সাথে বিহানের কাকা তখন মনে পড়ে যায় সেই কথাগুলি। আর বলতে লাগলো, সত্যিই তো আমি তো কম্পাসের বাবাকে শুধু গা ছাড়া করতে চেয়েছিলাম। কিন্তু দাদা যে মনে এত কিছু প্ল্যান করে রেখেছে সেটা তো আমি জানতাম না। না আমাকে বৌদির সাথে সাথ মিলাতে হবে। এইদিকে ডাক্তারের সাথে কথা বলে তখন ঋতুজা বলতে লাগলো, ডাক্তারবাবু আপনি বিহানকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। অন্যদিকে দেখা যায় মাহি এ কথাটা মোনাকে ফোন করে জানিয়ে দেয় আর বলতে লাগলো, আমার মনে হচ্ছে জেম্মা বিহানকে বাড়ি নিয়ে আসতে চাইছে একটাই কারণে। কারণ কম্পাস তার সাথে থাকবে। দুজন যদি একসাথে থাকে তাহলে কি হতে পারে সেটা তুমি তো বুঝতেই পারছো। তখন মোনা বলতে লাগলো, অসম্ভব, সেটা হতে পারে না। সেটা কিছুতেই হতে পারে না। মাহি তখন বলতে লাগলো, শুনো অ মোনা দি আমি তোমাকে যেটুকু জানি সেটুকু খবর দিয়েছি। বাবা তো এই কথাই বলেছে। আর এই কথা বলে কিন্তু বাবা বেরিয়েছে। তাই আমি বলছি যা করার তুমি তোমার দাদুর সাথে কথা বলে করে নাও। মোনা তখন বলতে লাগলো, শোনো মাহি, আমি না যা ব্যবস্থা করার এক্ষুনি ব্যবস্থা করব। কিছুতে বিহানের সাথে আমি কম্পাসকে একসাথে থাকতে দেব না। কিছুতেই দেব না আমি। এই কথা বলে ফোনটা কেটে দিলে তখন প্রচণ্ড রেগে মোনা বলতে লাগলো, না এটা আমি কিছুতেই হতে দেব না। তখন মোনার মা এসে বলতে লাগলো, এই মোনা তুই কেন বুঝতে চাইছিস না? ঋতুজার ছেলে বিহান, কম্পাসের স্বামী, ওরা যদি চায় বিহানকে বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করবে তাহলে তুই কেন বাধা দিচ্ছিস? তখন বলতে লাগলো, কেন মা? তুমি বুঝতে পারছো না বিহান আমার বয়ফ্রেন্ড। আর আমার বয়ফ্রেন্ডের সাথে কম্পাস কিছুতে থাকতে পারবে না। আমি যেকোনো প্রকারে ওদেরকে আলাদা করবই। তুমি তুমি সেটা দেখে নিও। তখন মোনার মা বলতে লাগলো, এ মোনা তুই এটা ভালো করছিস না। কিন্তু মোনা কোনো কথাই শুনে না। অন্যদিকে দেখা যায় ডাক্তারবাবু সমস্ত কিছু তৈরি করে বলতে লাগলো, এবার আপনারা নিয়ে যেতে পারেন। বিহানের কাকা তখন বলতে লাগলো, বৌদি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও হয়ে গেছে। তখন ঋতুজা বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমরা এবার বেরিয়ে পড়তে পারি। আর ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু আপনার যে নার্সগুলি আছে সেগুলি কিন্তু ২৪ ঘন্টা সেখানে ডিউটি করবে। যতক্ষণ না পর্যন্ত বিহান সুস্থ হয়। এই কথা বললে বিহানের কাকা তখন বলতে লাগলো, বৌদি আবারও ভেবে দেখো, অনেক বড় একটা রিস্ক হয়ে যাচ্ছে না তো? তখন ঋতুজা বলতে লাগলো, না ঠাকুরপো অনেক বড় রিস্ক হচ্ছে না। আমার মনে হচ্ছে অনেকটা ভালো হচ্ছে। কারণ
কম্পাসের মা-বাবার সাথে যে অন্যায়টা হয়েছে, এবার যদি আমার বিহানের সাথে সেই অন্যায়টা হয় সেটা আমি কিছুতেই মেনে নিতে পারব না। আর আশা করি তুমিও বিহানের কোনো ক্ষতি হোক সেটা মেনে নিতে পারবে না। অন্যদিকে দেখা যায় বাড়িতে বিহানের কাকিমা সমস্ত আয়োজনগুলি করতে থাকে বিহানকে বাড়ি নিয়ে আসবে। আর বলতে লাগলো সুন্দর করে বিহানের ঘরের বেড কাভার থেকে শুরু করে পর্দা সমস্ত কিছু ধুয়ে রেখেছে তো বাবুলাল দা? তখন বাবুলাল দা বলতে লাগলো, "হ্যাঁ, সবকিছু ঠিকমতো রেখেছি।" এরপরে বিহানকে নিয়ে কম্পাস, বিহানের মারা বাড়ি চলে আসে। ওদেরকে দেখে খুব খুশি হয়ে যায় বিহানের কাকিমা। কিন্তু সেই মুহূর্তে বাড়ি চলে আসে মোনালিসা। মোনালিসা এসে বলতে লাগলো, "আন্টি, আন্টি" তখনই অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা তখন বলতে লাগলো, "তুমি? তুমি এখানে কেন এসেছো?" তখন বলতে লাগলো, "আন্টি, আপনি কি এটা ভালো কাজ করেছেন? বিহানকে এভাবে এই মুহূর্তে বাড়ি নিয়ে আসা?" তখন ঋতুজা বলতে লাগলো, "আমি যেটা করেছি সেটা আমার ছেলের ভালোর জন্য করেছি। তাতে তাতে তুমি বলার কে? আর তুমি তুমি খবর পেয়েছো কি করে? কি করে তুমি খবর পেয়েছো যে বিহানকে আমরা বাড়ি নিয়ে এসেছি? কে তোমাকে খবরটা দিয়েছে?" এই বলে যখন মাহির দিকে তাকায়, মাহি তখন বলতে লাগলো, "জাম্মা, জাম্মা, বিশ্বাস করো আমি খবরটা দিইনি।" তখন ঋতুজা আর কোনো কথারই উত্তর দেয় না। ঋতুজা তখন বলতে লাগলো, "শোনো, আমি তোমার মুখে আর কোনো কথা শুনতে চাই না। তুমি তুমি এই মুহূর্তে আমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। কারণ আমাদের পরিবারের বিপক্ষে কিন্তু তোমার দাদু ও কোর্টে লড়ছে। আর আমি চাই না সেইজন্য তুমি আমাদের বাড়িতে থাকো। আমাদের বাড়ির সমস্ত ইনফরমেশন নিয়ে তোমার দাদুকে দাও।" তখনই মোনালিসা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আন্টি, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। প্লিজ তুমি আমাকে বিহান থেকে দূরে সরিয়ে দিতে পারো না। বিহান আমার বয়ফ্রেন্ড। বিহান আমাকে ভালোবাসে।" তখন এ কথা বলতে ঋতুজা তখন বলে উঠে, "শুনো মোনালিসা, বিহান কিন্তু আমাকে কোনোদিন বলেনি যে সে তোমাকে ভালোবাসে। আর বিহান এখন অসুস্থ। সে কথাও বলতে পারছে না। বিহান সুস্থ হলে তারপর ভেবে দেখব তুমি এই বাড়িতে আসবে কি আসবে না। ছোট, আমি একটা কথা বলি, ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দে। আর কম্পাস, কম্পাস, তুই কি এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়। বিহানের তো তোকে দেখাশোনা করতে হবে।" তখন কম্পাস কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে মাহি তখন এসে বলতে লাগলো, "এই মোনালি, এবার কি করবি? এবার কি করবি?" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি তো এই বাড়ি থেকে কিছুতেই যাব না। আমি এখানেই থাকবো। এখানে থেকে যা করার করব।" তখন মুক্তা সেখানে চলে আসে। মুক্তা তখন এসে বলতে লাগলো, "এটা অনেক বড় অন্যায় করছে ঋতু। ঋতু কি ভেবেছে? ঋতু ভেবেছে কম্পাস আর বিহানকে এক করবে? সেটা তো হতে পারবে না। সেটা কিছুতে হতে পারবে না। তবে একটা কথা বলে রাখি, বিহানকে দেখার দায়িত্ব যেহেতু কম্পাসের উপর দিয়েছি, কম্পাস যদি কোনো গন্ডগোল করে তাহলে তো কম্পাসকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে অখিলেশ বের করে দেবে। আর তখন সেই দায়িত্বটা কে পাবে? মোনালিসা পাবে। মোনা, তোমাকে একটা কথা বলি, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আরো সতর্ক হতে হবে তোমাদেরকে। এ একটা রিস্ক তো নিতে হবে। কোনো কিছু পেতে হলে না একটা রিস্ক নিতে হয়। আর সেই রিস্কটা মোনা তখন বলতে লাগলো, "আমি পারবো, আমি পারবো। কি করতে হবে শুধু বলো।" তখনই মুক্তার কথা শুনে বিহানের ঘরে গিয়ে বিহানের সেই মেশিনটা নষ্ট করে দেয়। আর সেটা করে বিহানকে মেরে ফেলার চেষ্টা করলে তখনই ধরা পড়ে যায় ঋতুজার হাতে। আর ঋতুজা তখন বলতে লাগলো, "মোনালিসা, তুমি তুমি এই ঘরে কি করছো? আর মেশিনটা চলছে না কেন?" কম্পাস তখন বলতে লাগলো, "মা, আমি ৫ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?